নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা শুরু করব ইংরাজি গ্রামারের একেবারে গোড়ার চ্যাপ্টার নাও। তবে চ্যাপ্টারে ঢোকার আগে আমি দু চারটে কথা তোমাদের সঙ্গে স্বভাব বিরুদ্ধভাবেই শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি এই ইউটিউব চ্যানেলে এসএসসি সিজিএল এর মতো করে ইংরাজির কমপ্লিট কোর্স করিয়ে দেব। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই জানো আমি বহু বছর ধরে পড়াচ্ছি এবং আমার পেইড ব্যাচও আছে। তাহলে স্বাভাবিকভাবে পেইড ব্যাচের সাথে এই কোর্সটার পার্থক্য কি থাকবে? বলে রাখি, কোনো রকম পার্থক্য থাকবে না। এবং এই ফ্রি ব্যাচটায় ডেডিকেশন দেওয়ার জন্য আমার কিছু স্যাক্রিফাইস করাও প্রয়োজন। তাই আমি তোমাদেরকে অ্যাসিওর করছি বা লিখিত দিচ্ছি, আগামী 5 মাস আমি অবজেক্টিভ ইংলিশের কোনো রকম পেইড ব্যাচ আনবো না। কেন আনবো না? আনার দরকারই হবে না, কারণ পেইড ব্যাচে আমি যা যা পড়াবো সেই সেম জিনিসটা আমি ইউটিউবে করিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, এইরকম একটা ইনিশিয়েটিভ নেয়ার উদ্দেশ্য কি থাকতে পারে? ডেফিনেটলি একটা উদ্দেশ্য থাকে, তো হচ্ছে পেইড ব্যাচে কনভার্ট করানো। কিন্তু আপনি তো সেখানে পেইড ব্যাচই আনছেন না। বলে রাখি, দু একটা আক্ষেপ বা খারাপ লাগার জায়গা, এবং এর জন্য দায়ী হয়তোবা আমরা নিজেরাই। কেন? আমরা যখন কোনো স্টুডেন্ট এসএসসির জন্য টিচার খোঁজে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু কোনো বাঙালি টিচারের নাম রেকমেন্ডেড হয় না। বাংলায় সত্যি কথা বলতে এসএসসির জন্য কমপ্লিট কন্টেন্ট অ্যাভেলেবেল নেই। হয়তো 3টে চ্যাপ্টার করিয়েছে, মাঝখানে 4টে চ্যাপ্টার বাদ, অথবা থাকলেও আমার হয়তো সেটা চোখে পড়েনি। তো আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে এসএসসি সিজিএল এর মতো করে, বা ব্যাংকের কিছু পার্টও কভার হবে, এসএসসি ইংলিশের জন্য একটা কমপ্লিট কোর্স তোমাদেরকে করানোর। এবং যাতে এটা কেউ বলতে না পারে যে এসএসসির মতো করে কোনো কোর্স বাংলায় অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, এবার একটা প্রশ্ন, আমি যে ক্লাসটা করাবো আমার তো মনে হচ্ছে ভালো, তোমার সেটা ভালো নাও মনে হতে পারে। যদি মনে হয় যে ক্লাসটায় কোনো জায়গা ইমপ্রুভ করার দরকার আছে, যে স্যার এই জায়গাটা আপনি একটু বেশি লেন্দি করে ফেলছেন, একটু শর্টে বলুন, সুবিধা হবে বুঝতে, অথবা এই জায়গাটা এক্সপ্লেন করলে আরো ভালো হয়, সেগুলো তোমরা প্রতিনিয়ত কমেন্ট বক্সে লিখতে থাকবে। আমি সেইভাবে তোমাদের ক্লাসটাকে মোল্ড করার চেষ্টা করব। সুতরাং আমরা চলো আর কথা না বাড়িয়ে একেবারে ইংরাজি গ্রামারের শুরু থেকে শুরু করি। এবং এক্ষেত্রে আরো একটা দুটো কথা বলে দিই, আমি হয়তো প্রথম একটা দুটো ক্লাসেই বলবো, তারপর আর বলবো না। সেটা হচ্ছে, আমি ইউটিউবে অর্থাৎ এই চ্যানেলটায় একদিন গ্রামারের ভিডিও আপলোড করব চ্যাপ্টার ওয়াইজ, আরেকদিন ভোক্যাবুলারির ভিডিও আপলোড করব। সপ্তাহে দুটো করে ক্লাস হবে। আমি চেষ্টা করছি 3 নম্বর দিনও একটা বার করার, যেখানে মূলত আমি কি করব, যেখানে মূলত আমি কম্প্রিহেনশন অর্থাৎ স্পটিং দ্য এরর বলো, প্যারাজাম্বল বলো, অথবা ক্লোজ টেস্ট বলো, স্পটিং দ্য এরর তো বললাম, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয় রয়েছে বা টোন রয়েছে, তার উপর আমরা কোশ্চেন অ্যান্সার করতে থাকবো, তার উপর আমরা প্র্যাকটিস করতে থাকবো। তবে মনে হয় প্র্যাকটিসের জন্য একটা আলাদা ব্যাচ দরকার। এর জন্য আমি আলাদা একটা প্র্যাকটিস ব্যাচ আমাদের অ্যাপে করছি। অ্যাপের লিংক এর ডেসক্রিপশনে পেয়ে যাবে। না না, পেইড কোর্স কিছু না, হয়তো ওখানে অ্যামাউন্ট 5,000, 2,000, 3,000 অথবা 999 টাকা লেখা থাকবে, এবং সঙ্গে সঙ্গে একটা কোড দেয়া থাকবে। কোডের অর্থ কি? ওই কোডটা যদি তুমি পুট করো তাহলে সেটা তোমার 0 হয়ে যাবে। অর্থাৎ এরকম নয় যে ফ্রি ব্যাচের দাম কত এই রকম তোমরা প্রশ্ন করবে। অর্থাৎ ফ্রি মানে কমপ্লিটলি ফ্রি, 1 টাকাও নয়, 99 টাকাও নয়, 199 টাকাও নয়। তাহলে স্যার পুরোটাই তো আপনি ইউটিউবে করিয়ে দিতে পারেন, আলাদা করে আপনি অ্যাপে নিয়ে যাচ্ছেন কেন? ইউটিউবে ভাই ভয়েস অন করার অপশন নেই। হয়তো তোমার কিছু কোয়েরিজ থাকলো, কিছু ডাউট থাকলো, তুমি লিখে লিখে কত জানাবে? তাহলে সপ্তাহে একদিন করে আমি ইউটিউব চ্যানেল বাদেও অ্যাপে ক্লাস করাবো, যেখানে ভয়েস অন করার বিষয়টা থাকবে। এবার দেখো আমি কেমন পড়াই, কি পড়াই, কতটা ভালো করতে হবে, হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তোমরা বলতে থাকবে। আর আমি যেহেতু ছাত্রছাত্রীদের তুই করে বলি, তো ইউটিউবে আমি চেষ্টা করেছি তুমি বলে বলার। তো কোনো ক্ষেত্রে যদি তুই হয়ে যায়, ওগুলো নিয়ে কেউ মাথা ঘামিও না। যে যেরকম যশক প্রার্থী সেগুলো নিজের মতো তুই তুমি আপনিতে কনভার্ট করে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে একেবারে শুরু করা যাক নাউন চ্যাপ্টার। এই নাউনের ওপর মোটামুটি 3 থেকে 4টে বা 5টা ক্লাস আমি হয়তো নেব। এই প্রথম ক্লাসে 1 নম্বর থেকে 10 নম্বর কনসেপ্ট অর্থাৎ 10টা কনসেপ্ট করাবো। পরের ক্লাসে হয়তো 11 থেকে 20 নম্বর কনসেপ্ট,
এরকম ওয়েটেজ বুঝে করাতে থাকবো। তো দেখো, আমি যেটা পড়াবো কার থেকে ভালো হবে, কার থেকে খারাপ হবে, দিল্লির মতো হবে কিনা, তার থেকে ভালো হবে কিনা, তার থেকে খারাপ হবে কিনা, এই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয় মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ এখানে তুলনার কোনো জায়গা নেই। তবে এইটুকুনি আমি অ্যাসিওর করছি, যেটা আমি করাবো, তুমি এসএসসি অথবা ব্যাংকের যে পরীক্ষাই দাও না কেন, আই চ্যালেঞ্জ ইট উড বি মোর দ্যান সাফিসিয়েন্ট, এবং আমি একেবারে বেসিক থেকে করাচ্ছি। তো সবার প্রথম, এই যে আমরা নাউন বলছি বা প্রোনাউন বলছি বা অ্যাডজেক্টিভ বলছি, এগুলোকে বলা হয় পার্ট অফ স্পিচ। স্পিচ মানে কি? বক্তব্য। তাহলে বক্তব্য কি দিয়ে তৈরি হয়? ডেফিনেটলি বাক্য দিয়ে তৈরি হয়। আর বাক্য মানে সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সেরও স্পিচ হতে পারে, একাধিক সেন্টেন্সেরও স্পিচ হতে পারে। তাহলে আমরা তো জানি যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে এর ঘরে বি লিখতে পারি। তাহলে পার্ট অফ স্পিচও যা, আমরা সেটাকে ঘুরিয়ে বললে পার্ট অফ সেন্টেন্সও তাই। এবার যখন তোমাকে জিজ্ঞাসা করা হয় যে বলো তো টুমরো শব্দটা কোন পার্ট অফ স্পিচ, তুমি দুম করে বলে দিলে এটা অ্যাডভার্ব, অথবা তুমি দুম করে বলে দিলে এটা অ্যাডজেক্টিভ। পার্ট অফ স্পিচ ওইভাবে বলা যায় না। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে এই শব্দটা সেন্টেন্সের কোন পার্ট, অর্থাৎ পার্ট অফ সেন্টেন্স, এটা বাক্যের কোন অংশ। আনলেস অ্যান্ড আনটিল আ ওয়ার্ড ইজ ইউজড ইন এ সেন্টেন্স, ইউ ক্যানট ফিগার আউট দ্য পার্ট অফ স্পিচ অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। যতক্ষণ না পর্যন্ত কোনো শব্দ কোনো সেন্টেন্সের অংশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যায় না সেটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব। তাহলে বিষয়টা কি, চলো কতগুলো শব্দকে আমরা মার্ক করে বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখো, প্রথম সেন্টেন্সেও টুমরো রয়েছে, আবার দ্বিতীয় সেন্টেন্সেও টুমরো রয়েছে। 3 নম্বর সেন্টেন্সে লাভ রয়েছে, 4 নম্বর সেন্টেন্সেও লাভ রয়েছে, 4 নম্বর সেন্টেন্সে হোম রয়েছে, 5 নম্বর সেন্টেন্সেও হোম রয়েছে। তাহলে এখানে যে কটা শব্দকে আমি আন্ডারলাইন করলাম, সবকটার পার্ট অফ স্পিচই কি এক? কখনোই নয়। মাথায় রাখবে, কোনো শব্দকে যদি নাউন অথবা প্রোনাউন হয়, রাদার বলা ভালো নাউন ইকুইভ্যালেন্ট। যখন নাউন ইকুইভ্যালেন্ট টার্মটা আমি উল্লেখ করলাম, এটার মানে হচ্ছে নাউনের মতো আর যারা যারা রয়েছে। কে কে রয়েছে? প্রোনাউন রয়েছে। আর কি রয়েছে? জিরান্ড রয়েছে। আর কে রয়েছে? ইনফিনিটিভ রয়েছে। তাহলে নাউন ইকুইভ্যালেন্ট বলতে বোঝাই হচ্ছে প্রোনাউন, ইনফিনিটিভ এবং জিরান্ডকে। তো কোনো শব্দকে যদি নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হতে হয়, তাহলে মাথায় রাখবে সেটা মূলত 3টে WH এর উত্তর হয়। এক হচ্ছে হু, 2 নম্বর হচ্ছে হুম, আর 3 নম্বর হচ্ছে হোয়াট। আপাতত জেনে রাখো, এই 3টে প্রশ্নের উত্তর ছাড়া কোনো শব্দই নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট নয়। এবং হুয়ের উত্তর সবসময় নাউন হবে, হুমের উত্তর সবসময় নাউন হবে, এবং হোয়াটের উত্তরও সবসময় নাউন হবে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। এইবার প্রথমেই কিন্তু বলবে না যে স্যার হোয়াটের উত্তর তো অনেক সময় অ্যাডজেক্টিভ হয়। আমরা প্রথমে একটু রুলগুলো পড়ে নিই, তারপর আমরা এক্সেপশন গুলো নিয়েও চর্চা করব। এছাড়াও পজেসিভ নাউন পাওয়ার জন্য আমরা হুজ দিয়ে প্রশ্ন করে থাকি। তবে পজেসিভ নাউন অনেকটা ডিটারমিনারের মতো কাজ করে বা মডিফায়ারের মতো কাজ করে। এই প্রসঙ্গগুলো অর্থাৎ এক্সেপশনের জায়গাগুলো আমরা পরে দেখব। আমরা ভাববো কোনো শব্দের উত্তর আমি যদি হু, হুম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। আর এগুলোর বাইরে অন্য কিছু দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেগুলো নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট নয়। খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্স বলছে রিমা উইল কাম টুমরো। তাহলে আমি কি বলবো? রিমা উইল কাম হু, রিমা উইল কাম হুম, নাকি হোয়াট? তিনটের কোনোটাই বলবো না। আমরা বলবো রিমা উইল কাম ওয়েন। ওয়েন দিয়ে প্রশ্ন করছি। মাথায় রাখবে, ওয়েন এর উত্তর তো এই লিস্টে নেই, তার মানে এটা আর যাই হোক নাউন প্রোনাউন নয়। তাহলে এটা কি? জেনে রাখবে, ওয়েন এর উত্তর হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। 2 নম্বর সেন্টেন্স দেখো, বলছে ইউ ফিল ব্যাড নাও বাট টুমরো ইজ অ্যানাদার ডে। এইবার টুমরো আমি কি দিয়ে প্রশ্ন করছি? ওয়েন ইজ অ্যানাদার ডে না হোয়াট ইজ অ্যানাদার ডে? এইবার কিন্তু টুমরোটা হোয়াটের উত্তর, সুতরাং এবার সেটা নাউন হবে। অথবা টুমরো নেভার কামস, অর্থাৎ একটা প্রভার্ব আর কি, আগামীকাল আর আসে না। মানে কি, আমি ওই আগামীকাল করব ঘটনাটা আর ঘটে না, করে ওঠা সম্ভব হয় না। তো এক্ষেত্রেও টুমরো শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হ্যাজ টু বি
ইদার নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তো সেক্ষেত্রে সাবজেক্ট হোয়াট অথবা হু অথবা হুমের উত্তর হবে। তো সেক্ষেত্রে এই যে সেন্টেন্সে টুমরো রয়েছে, যেহেতু এটা হোয়াটের উত্তর, তাই জন্য এটাকে আমরা নাউন বলবো। 3 নম্বর সেন্টেন্স দেখো, লাভ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং কি দিয়ে প্রশ্ন করছো, হোয়াট ইজ লাইফ। তাহলে হোয়াটের উত্তর যেহেতু লাভ, তাই জন্য এটা নাউন। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, বিজন লাভস হিজ হোম। এখানে যে লাভ শব্দটি রয়েছে সেটা হচ্ছে ভার্ব। তাহলে একই শব্দ সেন্টেন্সের আলাদা আলাদা জায়গায় ব্যবহৃত হচ্ছে এবং তার পার্ট অফ স্পিচও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হোমকে আন্ডারলাইন করা হয়েছে। বিজন লাভস ওয়্যার নাকি বিজন লাভস হোয়াট। বিজন কোথায় ভালোবাসে না বিজন কি ভালোবাসে। ডেফিনেটলি এটা হোয়াটের উত্তর। বিজন কি ভালোবাসে, উত্তর হচ্ছে তার বাড়িকে ভালোবাসে। তাহলে এখানে যেহেতু হোমটা হোয়াটের উত্তর, তাই এটা হচ্ছে নাউন। অন্যদিকে দেখো, বিজন ওয়েন্ট হোম। এবার তুমি কি দিয়ে প্রশ্ন করছো, বিজন ওয়েন্ট হোয়াট নাকি বিজন ওয়েন্ট ওয়্যার। ডেফিনেটলি এবার তুমি ওয়্যার দিয়ে প্রশ্ন করছো। ওয়্যারের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মাথায় রাখবে, যেহেতু হোম শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই জন্য তার আগে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয়নি। কারণ প্রিপোজিশন কেবলমাত্র নাউন অথবা নাউনের ইকুইভ্যালেন্ট যারা রয়েছে তাদের পূর্বে বসে। যদি হোম শব্দটা এই সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হতো, তাহলে আমরা টু হোম ব্যবহার করতে পারতাম। কিন্তু হোম যেহেতু অ্যাডভার্ব অর্থাৎ ওয়্যারের উত্তর এক্ষেত্রে, তাই জন্য এর আগে বিজন ওয়েন্ট টু হোম হবে না। কিন্তু মনে করো এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, সেন্টেন্সটা থাকলো বিজন ওয়েন্ট হিজ হোম। তাহলে হিজটা কি, হিজটা ডেফিনেটলি তোমার ডিটারমিনার। এবার ডিটারমিনার তো আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে না। ডিটারমিনার তাহলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তখন হোম শব্দটা হয়ে যাবে নাউন। তখন উত্তর হবে বিজন ওয়েন্ট টু হিজ হোম। সেক্ষেত্রে তোমার টু শব্দটা বসবে। তাহলে এখানে তোমরা ছোট করে লিস্ট করে নাও, হু অথবা হুম অথবা হোয়াটের উত্তরকে আমরা বলবো হচ্ছে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। ওয়েন আর ওয়্যার সঙ্গে অ্যাড করে নাও হাউ, এর উত্তরকে আমরা বলবো অ্যাডভার্ব। হাউ এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, ওয়েন এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, আর ওয়্যার এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। চলে আসি 2 নম্বর পয়েন্টে। এখানে নাউনের 5টা ক্যাটাগরি তোমাদের লেখানো হয়েছে। কি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন বলতে কাকে বোঝায়, যে কোনো কিছুর পার্টিকুলার নাম। অর্থাৎ আমার নাম মনে করো অভিষেক, তাহলে অভিষেক হচ্ছে প্রপার নাউন। এবার আমার যে ক্যাটাগরি, আমি একটি ছেলে অথবা আমি একজন টিচার, এটা হচ্ছে কমন নাউন। এই যে কমন নাউনের যে কালেকশন বা গ্রুপ, এই গ্রুপ নেমকে বলা হয় কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন মানে কি, মেটেরিয়াল শব্দটা এসছে ম্যাটার থেকে, অর্থাৎ কোনো ম্যাটার বা সাবস্ট্যান্স যদি বোঝায় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। এটাকে আরো সহজভাবে বুঝবে এইভাবে যে মেটেরিয়াল নাউন হচ্ছে র মেটেরিয়াল। যখন একটা দ্রব্য অন্য কোনো দ্রব্যের কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। যেমন মনে করো তুমি চিনি দিয়ে চা করছো, তাহলে চিনি হচ্ছে মেটেরিয়াল নাউন। মনে করো তুমি জল দিয়ে কিছু একটা বানাচ্ছ, তাহলে জলটা হচ্ছে তখন মেটেরিয়াল নাউন। মনে করো তুমি ইট দিয়ে বাড়ি বানাচ্ছ, তখন ইট হচ্ছে মেটেরিয়াল নাউন, অর্থাৎ র মেটেরিয়াল। এবং এছাড়া জেনারেলি যে কোনো লিকুইডকে আমরা মেটেরিয়াল নাউনের আওতায় ফেলি, সেটা তোমার ওয়াটার হতে পারে বা অন্য কিছু। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন ছোটবেলা থেকে শিখে এসেছো, যেটাকে আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি সংজ্ঞায় কোনো ভুল নেই, কিন্তু এখানে বোঝো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দ্য নেম অফ কনসেপ্টস, অর্থাৎ যে জিনিসটা বাস্তবে অস্তিত্বই রাখে না কিন্তু আমাদের ধারণায় রয়েছে, আমাদের কনসেপচুয়াল যে নাম দিই কোনো কিছু, সেইটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, যেখানে বসে আমি ক্লাস করাচ্ছি সেই জিনিসটার নাম হচ্ছে চেয়ার, আমি যার উপর ল্যাপটপটা রেখেছি সেটার নাম হচ্ছে টেবিল। কিন্তু ফার্নিচার বলে এক্স্যাক্ট কিছু নেই। ফার্নিচার কি, ফার্নিচার হচ্ছে যে সমস্ত দ্রব্য আমাদের রুমকে ডেকোরেট অথবা ফার্নিশ করার কাজে লাগে।
তাহলে এক্স্যাক্টলি তুমি কোনো দোকানে গিয়ে যদি বলো ফার্নিচার দেখাও, সে কি দেখাতে পারবে? সে জিজ্ঞেস করবে আপনি কি দেখবেন, আলমারি দেখবেন, সোফা দেখবেন, বেড দেখবেন, চেয়ার দেখবেন, টেবিল দেখবেন। তাহলে এই সমস্ত কিছুর কনসেপচুয়াল নাম হচ্ছে ফার্নিচার, তাই জন্য ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন তার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, কোনো একটা কিছুর ধারণাগত নাম বা কনসেপচুয়াল নেমকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো এর সাথে সাথে একটা অদ্ভুত কথা আমি লিখে দিয়েছি, সেটা কি? আনকাউন্টেবল আর কাউন্টেবল। ছোটবেলা থেকে শিখেছো কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। ভালো করে ভেবে দেখো, যখন তুমি ব্যাংকিং অথবা সিজিএল এর পরীক্ষা দেবে, তোমায় কি 1 চামচ চিনি দিয়ে গুনতে বলে দেবে যেটা গুনতে পারছিস কিনা? না স্যার পারছি না, তাই আনকাউন্টেবল নাও। মাথায় রাখবে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ, অর্থাৎ এর ব্যবহার। আনকাউন্টেবল আমরা ব্যবহার করব এই নিরিখে যার সিঙ্গুলার প্লুরাল হয় না, আর কাউন্টেবল নাউন আমরা ব্যবহার করব এই নিরিখে যার সিঙ্গুলার এবং প্লুরাল হয়। তার মানে সিঙ্গুলার প্লুরাল হলে সেটা কাউন্টেবল নাউন, আর সিঙ্গুলার প্লুরাল না হলে সেটা আনকাউন্টেবল নাউন। ঘুরিয়ে এইভাবে মাথায় রাখতে পারো, যদি কোনো নাউন প্রপার নাউন হয় সেটা আনকাউন্টেবল, যদি কমন অথবা কালেকটিভ হয় তখন সেটা কাউন্টেবল নাউন। মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল হবে। আনকাউন্টেবল হবে মানে কি? এর সিঙ্গুলার প্লুরাল হবে না। কোনো একটা মেটেরিয়াল নাউন, মনে করো সুগার, তুমি সুগার থেকে সুগারস করতে পারবে না। কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে করো সিনারি, তুমি সিনারি থেকে সিনারিস করতে পারবে না। সুতরাং যে সমস্ত জিনিস প্লুরালিটির বৈশিষ্ট্য সেগুলোকে আরোপ করা যাবে না প্রপার অথবা মেটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে। এবার তোমাদের মনে হতে পারে স্যার প্রপার নাউন কি করে আনকাউন্টেবল হয়? আপনি অভিষেক দে, আপনাকে তো গোনা যায়, আপনি একজন। ভেবে দেখো তুমি আমাকে গুণে কি করবে? তোমার কাজ হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল করা। এবার অভিষেক থেকে কি কখনো অভিষেক করা যায়? কখনো করা যায় না। আমি কি কখনো বলতে পারবো রোনাল্ডো থেকে রোনাল্ডোজ? তার মানে প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না, সেই নিরিখে এটা আনকাউন্টেবল। বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে আরো ভালো করে আমরা ব্যাখ্যা করব। তবে প্রথমে জেনে নিই প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে সম্পর্ক কি। সবার আগে দেখো প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে কোনো কিছুর পার্টিকুলার নাম। যেমন ধরো একজন বালকের নাম হচ্ছে সোহম অথবা জয়, একটা শহরের নাম হচ্ছে কলকাতা, একটা রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা গাড়ির নাম হচ্ছে ক্রিয়েটা, আরেকটা সিনেমার নাম হচ্ছে কেএফজি। এগুলো সবকটাই প্রপার নাউন। এবার মনে করো সোহমের সাথে আরো কিছু ছেলে আছে, সোহম আছে, জয় আছে, রাতুল আছে, এরা মিলে তৈরি করলো ডক্টর, মানে এরা ডক্টর হলো সবাই। তার মানে সবার প্রফেশন কি হলো? ডক্টর। অথবা তারা সবাই হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে তাদের কমন ফিচার। এইবার ধরো কলকাতা বলো, দিল্লি বলো, এখান থেকে তৈরি হলো সিটি, তার মানে কমন নাউন। যেমন কেএফজি থেকে আরো কিছু মুভি তৈরি হলো, যেমন ধরো কেএফজি বলো, ডিডিএলজি বলো, কাহনা পেয়ার হে বলো, এগুলো মিলে তৈরি হলো মুভি। তাহলে এইগুলো হচ্ছে কমন নাউন। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? খুব সহজ সম্পর্ক। মাথায় রাখবে কতগুলো একই ধরনের প্রপার নাউনকে তোমায় যোগ করতে হবে, তাহলে তুমি কমন নাউন পাবে। অর্থাৎ প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন ডট 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 ইকুয়াল টু কমন নাউন। কিরকম? যেমন ধরো প্রপার নাউন হিসেবে আমি 1 পেলাম হচ্ছে সোহমকে, 2 নম্বর মনে করো পেলাম জয়কে, 3 নম্বর মনে করো পেলাম হচ্ছে অনিশকে। তাহলে এই তিনজন ইকুয়াল টু কি? স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট বা স্টুডেন্টস প্লুরালে এই শব্দটা হলো কমন নাউন। এবার তোমাদের মনে হতে পারে স্যার যে কোনো প্রপার নাউনকে যোগ করলেই কি কমন নাউন পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। তুমি সোহমের সাথে জয়কে যোগ করতে পারো, অনিশকে যোগ করতে পারো, কিন্তু তার সাথে কলকাতাকে যোগ করতে পারো না, অথবা কেএফজি কে যোগ করতে পারো না। তোমাকে ক্রিয়েটার সাথে হয়তো মনে করো যোগ করতে হবে অন্য কোনো গাড়িকে, তুমি মার্সিডিসকে জয়েন করতে পারো অথবা মারুতিকে জয়েন করতে পারো, ইকুয়াল টু তুমি পাবে কার। তার মানেটা কি হচ্ছে? কতগুলো প্রপার নাউনকে যোগ করলেই হবে না, এই প্রপার নাউনগুলোর মধ্যে কোনো না কোনো কমন ফিচার থাকতে হবে। কি থাকতে হবে? কমন ফিচার। এই কমন ফিচার থেকেই এসছে কমন নাউন শব্দটি। অর্থাৎ কমন ফিচার বলতে সাধারণ লক্ষণ, তাদের মধ্যে পার্থক্য থাকলে হবে না, তাদের মধ্যে কোনো না কোনো
গুণাবলীর মিল থাকতে হবে। যেহেতু এই কমন ফ্যাক্টরের নিরিখে কতগুলো প্রপার নাউনকে একত্র করে আমরা কমন নাউন পাচ্ছি, তাই এর নাম হচ্ছে কমন নাউন। কমন শব্দটা এসছে এই কমন ফিচার থেকে, তাদের সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ লক্ষণ থেকে। এইবার এই কমন ফিচার যা কিছু হতে পারে, যেমন ধরো এখানে আমি যখন স্টুডেন্টস বলছি তখন সেটার কমন ফিচার কি? তাদের প্রফেশন। আমি যদি এখানে বলতাম বয়, তাহলে কমন ফিচার কি হতো? তাদের জেন্ডার। তার মানে জেন্ডার হতে পারে, প্রফেশন হতে পারে, নেম হতে পারে, ইত্যাদি সমস্ত কিছুই হতে পারে, যেটাকে আমি কমন ফ্যাক্টর হিসেবে ধরে নেব। সেই নিরিখে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি কখনো অভিষেক থেকে অভিষেক করতে পারি না। সত্যি কি করতে পারি না? চলো সেটাও দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে নেম বলতে মূলত কিসের কিসের? পার্সন, প্লেস অথবা থিং। তাহলে রোনাল্ডো থেকে আমরা রোনাল্ডোস করতে পারি না, কলকাতা থেকে আমরা কলকাতাস করতে পারি না। কিন্তু সত্যি কি রোনাল্ডোস আমরা করতে পারি না? ভেবে দেখো, আমরা একটা পাড়ায় থাকি, সেখানে তিনজন রয়েছে, তিনজনের নামই হচ্ছে রোনাল্ডো, অথবা তিনজনের নামই হচ্ছে অভিষেক, অথবা তিনজনের নামই হচ্ছে রাজীব। তাহলে আমি তিনজনকে যোগ করলাম, রাজীব প্লাস রাজীব প্লাস রাজীব ইকুয়াল টু আমি কি পাবো? উত্তর হচ্ছে আমি রাজীব জি পাবো, ইকুয়াল টু আমি রাজীব জি পাবো। তাহলে স্যার এই যে প্রপার নাউনের সাথে এস যুক্ত হয়, আপনি বললেন হয় না। এবার ভেবে দেখো, এই যে রাজীব তুমি লিখছো, এটা আদৌ কি প্রপার নাউন আছে নাকি বদলে গেছে? এদের মধ্যে রাজীব হচ্ছে প্রপার নাউন, রাজীব হচ্ছে প্রপার নাউন, তৃতীয় রাজীব হচ্ছে প্রপার নাউন। তাহলে আমি কি করছি? প্রপার নাউন প্লাস প্রপার নাউন প্লাস প্রপার নাউন, এবং এদের মধ্যে একটা মিল থাকতে হবে, অর্থাৎ কমন ফিচার থাকতে হবে। স্যার কমন ফিচার কি? স্যার বয় না, জেন্ডার তো কমন ফিচার নয়। কারণ এখানে আমি যদি বয় লিখতাম বা বয়েজ লিখতাম, তাহলে তুমি বলতে পারতে এদের কমন ফিচার হচ্ছে জেন্ডার। কিন্তু আমি এখানে কি লিখেছি? রাজীবস। তাহলে এখানে এদের কমন ফিচার বা কমন ফ্যাক্টর হচ্ছে তাদের নেম অথবা নেমিনক্লেচার, অর্থাৎ এখানে সাধারণ লক্ষণ হিসেবে তাদের মিল হিসেবে তাদের নামটাই কাজ করছে। সুতরাং এই যে রাজীব শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ নো লঙ্গার বি আ প্রপার নাউন, ইট বিকামস আ কমন নাউন। এবং কমন নাউনের সাথে আমরা এস অথবা ইএস যোগ করতে কখনো ভাববো না, অর্থাৎ কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল দুটোই করা যায়। দেখো এখানে আমি লিস্টে আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে কোন কোন নাউনগুলো কাউন্টেবল, কোনগুলো আনকাউন্টেবল। কাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল হবে, আর আনকাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল হবে না, এইটুকুনি তো। তো প্রপার নাউন যদি অনেকগুলো যোগ করে এস যোগ করতে পারো, তখন সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। আর এটা মনে রাখার একটা খুব ভালো পদ্ধতি আছে, যদিও এই জাতীয় ছোটখাটো ট্রিক্সকে আমি খুব একটা প্রাধান্য দিই না। সেটা হচ্ছে দেখো, কমন সি দিয়ে তৈরি, কালেকটিভও সি দিয়ে তৈরি, আবার কাউন্টেবল শব্দটাও সি দিয়ে শুরু। সুতরাং সি সি এইভাবেও মনে রাখতে পারো, কমন এবং কালেকটিভ এরা হচ্ছে কাউন্টেবল, সবকটার ফার্স্ট লেটারই হচ্ছে সি, বাকিগুলো সবকটা হচ্ছে আনকাউন্টেবল। এইভাবেও মনে রাখতে পারো। এবার দেখো এরপর আমাদেরকে কি বলছে। আমাদের চলে আসছি 5 নম্বর কনসেপ্টে, সেটা হচ্ছে নাউন ইউজড অ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ যে সমস্ত নাউন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়। ভেবে দেখো, এরা কিন্তু কেউ সিঙ্গুলার নয়, দে আর ইউজড অ্যাজ সিঙ্গুলার। তারা সিঙ্গুলারের মতো ব্যবহৃত হয়, তারা সিঙ্গুলার নয়। তাহলে তারা কি? তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারা কি বাবা? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল আমি কিভাবে প্রমাণ করব? দেখবো নিশ্চয়ই এর সিঙ্গুলার বা প্লুরাল হচ্ছে না। আরেকভাবে আমরা প্রমাণ করতে পারি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এই নাউনগুলোকে আমি যদি প্রপার নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন এটা প্রমাণ করতে পারি, তাহলে বলাই যাবে স্বাভাবিকভাবে যে তারা কি নয়, তারা কাউন্টেবল নাউন নয়। কারণ প্রপার, অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে যে কটা শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দ ইদার অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যার অস্তিত্ব নেই, ধারণাগত নাম। আর মেটেরিয়াল নাউন মানে র মেটেরিয়াল, একটা জিনিস দিয়ে আরেকটা তৈরি হচ্ছে। যেমন দেখো ব্রেড, ব্রেড কিন্তু ওই খাবারটার নাম নয়, বরং তার র মেটেরিয়ালটার নাম। কিন্তু আমরা বলে 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 খাবারটার নামই ব্রেড করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওই যে আটা ময়দা মেখে তার মধ্যে জল দিয়ে যে মন্ডটা তৈরি করা হচ্ছে, সেই র মেটেরিয়ালটাকে ব্রেড বলে, খাবারটাকে ব্রেড বলে না।
এই কারণে ব্রেড হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। একই রকম ভাবে ব্রিক, ব্রিক কি জেনারেলি মেটেরিয়াল নাউন হিসেবেই ব্যবহৃত হয়। কেন? কারণ এটা তো র মেটেরিয়াল, তুমি একটা বাড়ি তৈরি করছো, তাহলে বাড়ি তৈরি করতে কি লাগবে? ইট লাগবে। তাহলে তোমার বাড়ি তৈরির বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়াল হিসেবে ব্রিক অথবা স্টোন ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা র মেটেরিয়াল, মানে মেটেরিয়াল নাউন। এবার তুমি যদি কাউকে স্টোন ছোড়ো, তখন সেটা কিন্তু মেটেরিয়াল নাউন হবে না, তখন তুমি স্টোনস ব্যবহার করতে পারো। 3 নম্বর কি? স্যান্ড, একই রকম। 4 নম্বর হচ্ছে হেয়ার। হেয়ার কি ধরনের নাউন? কনফিউশন থাকবে। হেয়ার তো ধরা যায়, তার মানে অ্যাবস্ট্রাক্ট নয়, এটাও মেটেরিয়াল নাউন। স্যার মেটেরিয়াল কি করে হলো? দেখো, একদম বিজ্ঞানের ভাষায় যদি বলি, তাহলে হচ্ছে হেয়ার ইজ আ মেটেরিয়াল দ্যাট গ্রোজ অন লিভিং অর্গ্যান, অর্থাৎ যেটা জীবন্ত বডিতে গজিয়ে উঠছে, সেই মেটেরিয়ালটার নাম হেয়ার। এছাড়াও মেটেরিয়াল নাউন আমরা কি শিখেছি? যেটা হচ্ছে র মেটেরিয়াল। তাহলে আমাদের মানব দেহকে যদি তোমরা কয়েকটা ভাগে টুকরো করো, তাহলে কি কি পাবে? কিছুটা হাড় পাবে, কিছুটা মাংস পাবে, কিছুটা চর্বি বা ফ্যাট পাবে, কিছুটা চুল পাবে। তাহলে এই যে মানব দেহ গঠনের একটা উপাদান হিসেবে তো চুলও কাজ করছে, তার মানে যেটা র মেটেরিয়াল সেটা মেটেরিয়াল নাউনই হবে। ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি অফিসে যাচ্ছ, সেটা ওয়ার্ক। আমি এখানে পড়াচ্ছি, সেটা ওয়ার্ক। তুমি পড়ছো, সেটা ওয়ার্ক। অ্যাকচুয়ালি ওয়ার্ক বলে কিছু নেই। এই যে কাজগুলো আমরা করছি তার ধারণাগত বা কনসেপচুয়াল নাম হচ্ছে ওয়ার্ক। তাই এটা আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় মানে কি? এর সাথে তুমি এস ব্যবহার করতে পারবে না, মানে ওয়ার্ক থেকে ওয়ার্কস ব্যবহার করতে পারবে না। পারবে, তখন মানে চেঞ্জ হয়ে যায় যদিও। যেমন ওয়ার্কস শব্দটার অর্থ হচ্ছে লিটারেচার, দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, দ্য ওয়ার্কস অফ টেগোর। সেই প্রসঙ্গগুলোয় পরে আসবে। তারপরে আসছি মানি। মানিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখবে মানি থেকে মানিজ হয় না, যদিও লিগাল টার্ম হিসেবে কিন্তু মানির শব্দটা কোর্টে ব্যবহৃত হয়, কিন্তু সেটা আমাদের এখানে কাজে লাগবে না। রুপি থেকে রুপিজ হয়, কাউন্টেবল নাউন, কমন নাউন যেহেতু। নোট থেকে নোটস হয়, কিন্তু মানি থেকে মানিজ হয় না। কেন বলো তো? কারণ মানি হচ্ছে ভ্যালু অফ কারেন্সি, অর্থাৎ তোমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে তুমি যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করতে পারবে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট নোট। এই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে মানি। আরো ভালো করে বোঝাই, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে যেটা ধারণা। তাহলে একটা জিনিসের ধারণা তোমার কাছে একরকম থাকবে, আরেকজনের কাছে অন্যরকম থাকবে। তাহলে স্বাভাবিকভাবে কারুর কাছে মনে করো 100 টাকা রয়েছে, তার ভ্যালু তোমার কাছে যা, নিশ্চয়ই মুকেশ আম্বানির কাছে ততটা নয়। তো এটা একটা ধারণা, এবং ধারণা বলে এটা আনকাউন্টেবল নাউন, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম ভাবে স্টেশনারি বলে কিছু নেই। ধূপকাঠি, সাবান, টাবান, এই সব কিছুকে একবারে কনসেপচুয়ালি ডাকা হচ্ছে স্টেশনারি, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো একই রকম ভাবে শ্যাম্পু, সিনারি, লাগেজ, ফুড, এখানে যা যা শব্দ আছে তোমরা একটু মুখস্থ করে নেবে, সবকটা ইদার অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট অথবা মেটেরিয়াল, দ্যাট ইজ ওয়াই দে কাম আন্ডার আনকাউন্টেবল ক্যাটাগরি, এবং আনকাউন্টেবলের আমরা কোনো সময় প্লুরাল করি না। তাই পরীক্ষায় যদি কোথাও দেয়া থাকে জুয়েলারিজ, উত্তর হবে জুয়েলারি। এখানে সিনারি দিয়ে পরীক্ষায় বহুবার প্রশ্ন দিয়েছে, সিনারি থেকে সিনারিজ হয় না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন বুঝে নাও। দেখো, তুমি গেছো হচ্ছে সিকিম, দেখছো উঁচু উঁচু পর্বত, তুমি বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে এসেছো দীঘা অথবা মন্দারমণি, তুমি সেখানে দেখছো সমুদ্রের উত্তাল তরঙ্গ, ঢেউ, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেছো গ্রামের মেঠো পথ ধরে, তুমি বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তাহলে সিনারি কোনটা? তুমি দেখছো পাহাড়, বলছো সিনারি, দেখছো সমুদ্র, বলছো সিনারি, দেখছো মেঠো পথ, বলছো সিনারি। তাহলে এক্সাক্ট সিনারি বলে কিছু নেই, ওই সমস্ত জিনিসেরই কনসেপচুয়াল নাম হচ্ছে সিনারি। আর কনসেপ্ট মানেই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে তার সিঙ্গুলার প্লুরাল হবে না। এইবার বিষয় হচ্ছে এই শব্দগুলোর কে যদি সিঙ্গুলার বা প্লুরাল করতে হয় তার নিয়ম কি, সেটা একটু দেখে নাও। বলছে all these words are uncountable nouns. Singular verb is used after them. Singular verb is used after them মানে কি? কোনগুলো সিঙ্গুলার ভার্ব? is, has, was, এবং যদি কোনো মেইন ভার্ব থাকে তার সাথে s অথবা es, সেটা সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ ধরো গো, গোটাকে আমরা প্লুরাল ভার্ব ধরবো, তার সাথে es যোগ করলে এটা সিঙ্গুলার ভার্ব। এবার একটা কনফিউশন থাকবে, স্যার এস ইএস করলে তো প্লুরাল হয়। আরে ভাই, নাউনের সাথে যদি তুমি এস বা ইএস যোগ করো, দ্যাট বিকামস প্লুরাল, বাট ইফ ইউ ডু দ্য সেম থিং উইথ আ ভার্ব, ইট বিকামস সিঙ্গুলার। নাউনের সাথে এস যোগ করলে প্লুরাল হয়, ভার্বের সাথে এস যোগ করলে উল্টো হয়, মানে সিঙ্গুলার হয়।
তাহলে কি বলছে, এখানে যে ওয়ার্ড গুলো বলা আছে সেগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। তার সাথে আমরা ইজ, হ্যাজ, ওয়াজ, গোস ইত্যাদি ব্যবহার করব। অবশ্যই আর, হ্যাভ, ওয়্যার, গো ইত্যাদি ব্যবহার করব না, গোস ব্যবহার করব, গো ব্যবহার করব না। এরপর কি বলছে, উই ক্যানট ইউজ এ অবলিক অ্যান বিফোর দেম। কেন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন এ বা অ্যান ব্যবহার করব না? কারণ তারা তো সিঙ্গুলার নয়, তারা সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, বাট দে আর নট সিঙ্গুলার, দে আর নট কাউন্টেবল। এ অ্যান ব্যবহৃত হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। আমরা কখনোই বলবো না আ সুগার, আমরা কখনোই বলবো না অ্যান ইনফরমেশন। এবার কি বলছে, উই ক্যানট মেক দেয়ার প্লুরাল ফর্মস। আমরা চাইলেও তার প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবো না। আমরা সুগার থেকে সুগারস ব্যবহার করতে পারবো না, আমরা ইনফরমেশন থেকে ইনফরমেশনস ব্যবহার করতে পারবো না। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছে, আনকাউন্টেবল নাউন্স ক্যান বি মেড কাউন্টেবল অ্যাজ ওয়েল। অর্থাৎ এই আনকাউন্টেবল নাউনগুলোকেও আমরা কাউন্টেবল ক্যাটাগরিতে পরিণত করতে পারি। কিভাবে? আইদার ওই শব্দটার আগে যদি সিঙ্গুলার বোঝাতে চাই তাহলে আ পিস অফ ব্যবহার করব, আর যদি প্লুরাল বোঝাতে চাই তাহলে পিসেস অফ ব্যবহার করব। ধরো এখান থেকে একটা শব্দ নাও, কি বলা হচ্ছে, মনে করো ব্রেড। তাহলে ব্রেডের আগে আমরা তো এ ব্রেড লিখতে পারবো না, তাহলে কি লিখতে হবে, আ পিস অফ ব্রেড। আর যদি ওখানে দুটো পিস থাকে বা চারটে পিস থাকে তখন কি বলবো, 4 পিসেস অফ ব্রেড। তো পিসেস অফ শব্দটা বা পিস অফ শব্দটা মোটামুটি যে কোনো কঠিন পদার্থর সঙ্গেই চলে যায়, যদিও এই শব্দগুলোর জন্য আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে। যেমন ব্রেডের পিসকে বলা হয় স্লাইস অথবা লোফ, এরকমই বিভিন্ন জিনিসের পিসকে বিভিন্ন রকম নাম দেয়া হয়। যেমন এখানে আরেকটি শব্দ আছে সোপ, তো সোপের জন্য আমরা ব্যবহার করব আ কেক অফ সোপ অথবা আ বার অফ সোপ। অথবা এখানে মনে করো শ্যাম্পু শব্দটি রয়েছে, তাহলে শ্যাম্পুর জন্য কি ব্যবহার করব, আ পাউচ অফ শ্যাম্পু অথবা আ বটল অফ শ্যাম্পু। অথবা শ্যাম্পুর জন্য একদম অথেন্টিক যেটা হয় সেটা হচ্ছে স্যাশে শব্দটি, স্যাশে অফ শ্যাম্পু। তো এইভাবে পিস অফ অথবা পিসেস অফ, অর্থাৎ আ পিস অফ অথবা পিসেস অফ দিয়ে আমরা শব্দগুলোকে সিঙ্গুলার অথবা প্লুরাল করতে পারি। তো চলো এর ওপর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। বলা হচ্ছে হি হ্যাজ বিন লুকিং ফর অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ক। দেখে মনে হবে তো ঠিকই আছে, লুকিং ফর অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ক, ইন্টারেস্টিং আই দিয়ে শুরু, তাই জন্য এ হবে না অ্যান হবে। কিন্তু ওয়ার্ক শব্দটা কি? ওয়ার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবলের আগে এ অথবা অ্যান বসে না, তাহলে উত্তর হবে হি হ্যাজ বিন লুকিং ফর ইন্টারেস্টিং ওয়ার্ক। অথবা তুমি যদি এখানে অ্যান রাখতে চাও তাহলে অ্যান্সার করবে হি হ্যাজ বিন লুকিং ফর অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক। অর্থাৎ এই পিসটা যেহেতু কাউন্টেবল নাউন তার জন্য এ বা অ্যান ঠিক হলো, আর ওয়ার্ক ওয়ার্কই থাকলো, তাতে কোনো অসুবিধা নেই। তো দুভাবেই উত্তর করতে পারো। 2 নম্বর প্রশ্ন, আই হ্যাভ বট সাম নিউ ফার্নিচার্স। তাহলে ফার্নিচার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, প্লুরাল হয় না, এস হবে না। আর তুমি যদি এখানে প্লুরাল করতেই চাও তাহলে সামের পর লিখতে হবে সাম আইটেমস অফ নিউ ফার্নিচার। পরের কোশ্চেন, আ বুক ইজ প্রিন্টেড অন পেপারস। মাথায় রাখবে পেপার শব্দটা এসছে চৈনিক ভাষা প্যাপিরাস থেকে। প্যাপিরাস হচ্ছে গাছের ছাল, তার মানে সেটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে আনকাউন্টেবল, তার সাথে এস যোগ করতে পারবে না, তাহলে উত্তর হবে আ বুক ইজ প্রিন্টেড অন পেপার। এবার প্রশ্ন হচ্ছে ইংরেজিতে পেপারস বলেও একটা শব্দ আছে, কিন্তু তার মানে হচ্ছে ডকস অর্থাৎ ডকুমেন্টস। যেমন কোনো ট্রাফিক পুলিশ যদি তোমাকে আটকায় বাইক নিয়ে, তখন কি বলবে, শো মি ইওর পেপারস। কি বলবে, শো মি ইওর পেপারস। এখানে কাগজ নয়, এখানে ডকুমেন্টস কে মিন করা হচ্ছে। পরের কোশ্চেন কি বলছে, ইন ইন্ডিয়া হিল স্টেশনস ইউজুয়ালি হ্যাভ বিউটিফুল সিনারিজ। সিনারিজ হবে না, সিনারি হবে, ওয়াই করে দেবে। পরের কোশ্চেন কি বলছে, উই নিড অ্যান এভিডেন্স টু অ্যারেস্ট হিম। এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে একটা ধারণা, অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন, মনে করো একটা খুন হলো, সেখানে একটা রক্তের দাগ পাওয়া গেল, তাহলে রক্তের দাগটাই হচ্ছে এভিডেন্স। তোমার মাথার চুল পাওয়া গেল, তাহলে ওই মাথার চুলটাই এভিডেন্স। মনে করো খুনির পায়ের ছাপ পাওয়া গেল, তাহলে সেটাই হচ্ছে এভিডেন্স। তাহলে এক্সাক্ট এভিডেন্স বলে কিছু নেই, সেই রক্তের ছাপ, পায়ের ছাপ অথবা চুল, ওই জিনিসগুলোরই কনসেপচুয়াল নাম হচ্ছে এভিডেন্স। তাহলে যেহেতু এটা কনসেপচুয়াল নাম, তাই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবল এর আগে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি না। এরপরে যে কনসেপ্ট 6 বা 7 আছে সেটা এই সমস্ত পয়েন্টেরই এক্সটেন্ডেড পার্ট।
অর্থাৎ এর উপর আমরা আরো বেশ কিছু কোশ্চেন করে নেব। তো দেখো 6 নম্বর কোশ্চেন বা 6 নম্বর কনসেপ্ট আমাদের বেশ কিছু একেবারে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দিয়েছে একেবারে 24 সালে, যেগুলো পরীক্ষায় এসছে সেখান থেকে আমি হুবহু তুলেছি। তো দেখো কি বলছে, হার হাউস ইজ মেড অফ ব্রিক্স। ডেফিনেটলি একটা বাড়ি তৈরিতে নিশ্চয়ই একটা ইট তো লাগেনি, একাধিক ইট লেগেছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে ব্রিক্স ঠিক আছে, কিন্তু এখানে ব্রিক্স লিখলে চলবে না, লিখতে হবে কি ব্রিক। কেন? এখানে ব্রিক শব্দটা তোমার এই হাউসের র মেটেরিয়াল হিসেবে কাজ করেছে, আর র মেটেরিয়াল হিসেবে কাজ করার অর্থ কি, সেটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে আনকাউন্টেবল, অর্থাৎ প্লুরাল করা যাবে না। 2 নম্বর কোশ্চেন, আই ইউজ আ ভেরি ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু টু কিপ মাই হেয়ার হেলদি। তো এখানে দেখো হেয়ার শব্দটা অ্যাজ এ হোল ব্যবহৃত হচ্ছে, মেটেরিয়াল নাউন, তাই জন্য এর সাথে আমি এস যোগ করব না। কেন হেয়ার মেটেরিয়াল সেটা অলরেডি আলোচনা করেছি। এবার দেখো হেয়ার থেকে হেয়ারসও ব্যবহার করা যায়। কখন? মনে করো তোমার কফির কাপে একটা দুটো চুল পড়েছে, তো তুমি যদি ওই পার্টিকুলারলি স্পেসিফিক ভাবে বোঝাতে চাও, তো মডার্ন ইংলিশে সেক্ষেত্রে হেয়ার্স ব্যবহার করতে পারো। তবে তার থেকেও ভালো ওই পিস অফ হেয়ার ব্যবহার, বা পিস অফ হেয়ারও ব্যবহার করি না, স্ট্র্যান্ড অফ হেয়ার শব্দটা ব্যবহার করে থাকি। 3 নম্বর কোশ্চেন বলছে অল দ্য লাগেজেস। লাগেজেস বলে কিছু হয় না, কথাটা হচ্ছে অল দ্য লাগেজ। কেন? কারণ হোয়াট এভার উই ক্যারি ইজ আওয়ার লাগেজ। ঠিক আছে, আমি যদি তোমাকেও পিঠের ওপর তুলে নিই তাহলে তুমিই আমার লাগেজ। তো লাগেজ, ব্যাগেজ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব নাই, তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে অল দা লাগেজ হবে, লাগেজেস হবে না। 7 নম্বর কনসেপ্টে একই রকম আরো কিছু কোশ্চেন আছে। বলছে ইন মাই বুক এভরিওয়ান শুড টেক অ্যান ইন্টারেস্ট ইন পেইন্টিং অ্যান্ড পোয়েট্রিজ। পোয়েট্রিজ বলে কিছু হয় না, পোয়েট্রি হবে। এইবার এই পোয়েট্রি শব্দটা নিয়ে একটু কনফিউশন আছে। পোয়েট্রি শব্দটা দু ধরনের নাউন হতে পারে। কি কি ধরনের নাউন হতে পারে? প্রথমত, পোয়েট্রি হচ্ছে কালেকটিভ নাউন হতে পারে, যখন তার মানে হবে কালেকশন অফ পোয়েমস। তাহলে অনেকগুলো কবিতা, কিন্তু কালেকশন তো একটা, তাহলে সিঙ্গুলার হবে। আবার পোয়েট্রি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। কিভাবে? দেখো, পোয়েট্রি শব্দের অর্থ হচ্ছে দ্য আর্ট অথবা দ্য স্টাইল অফ রাইটিং পোয়েমস। অর্থাৎ আমরা দু ধরনের লেখা লিখি, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েট্রি। প্রোজ মানে যেগুলো প্যারাগ্রাফ করে লেখা হয়, আর পোয়েট্রি স্টাইল কি, যেটা স্ট্যাঞ্জা করে লেখা হয়। বর্তমানে যদিও গদ্য কবিতা রয়েছে, কিন্তু সেই সমস্ত এক্সেপশনকে আমরা ধরবো না। সুতরাং পোয়েট্রি হচ্ছে একটা রাইটিং প্যাটার্ন বা রাইটিং স্টাইল। স্টাইল মানেই কি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, আনকাউন্টেবল এর আন্ডারে পড়বে। আনকাউন্টেবল মানে তার সিঙ্গুলার বা প্লুরাল হবে না। পরের কোশ্চেন, ইফ দ্য আইটেম ইজ নট স্যাটিসফ্যাক্টরি আই অ্যাসিওর ইউ অন বিহাফ অফ দ্য কোম্পানি ইউ উইল গেট অল ইউর মানিজ ব্যাক। তাহলে ডেফিনেটলি মানিজ হয় না, মানি ব্যাক হবে, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি লিগাল মানি কিন্তু মানিজ বলা হয়। পরের কোশ্চেন কি বলছে, while I am doing the houseworks I like to listen to music on the radio. Definitely works হবে না, work হবে। কেন? অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল, সুতরাং প্লুরাল হয় না। The work of Tagore consist of poems ... তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ওয়ার্কস ব্যবহার করব। কেন? তার কারণ হচ্ছে এখানে সাহিত্য অর্থে ব্যবহৃত হয়েছে। যখন সাহিত্য অর্থে ব্যবহার হবে তখন কিন্তু তার সাথে এস যোগ করতে হবে। এরপর আমরা আসব অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার, অর্থাৎ এখানে আমরা মূলত সাফিক্সের কথা বলছি। সাফিক্স মানে কি, যেটাকে আমরা বাংলায় বলি অনুসর্গ। উপসর্গ হচ্ছে প্রেফিক্স, আর অনুসর্গ সম্ভবত সাফিক্স বলা হয় অনুসর্গটাকে। এবার দেখো এই যে ম্যানেজ শব্দটা, এটা ভার্ব, রিজেক্ট হচ্ছে ভার্ব, হেট হচ্ছে ভার্ব। এর সঙ্গে কি সাফিক্স যোগ করলে আমরা নাউন পাবো বা অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো? যেমন ম্যানেজমেন্ট, এখানে মেন্ট শব্দটা যদি দেখো কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডে, তাহলে ধরে নিতে পারো সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ লাস্টে মেন্ট থাকতে হবে, অথবা লাস্টে আইওএন অথবা ওএন থাকতে হবে। হেট, হেট থেকে কি হবে? হেট্রেড হবে, অর্থাৎ লাস্টে আরইডি থাকতে হবে। এক্সপেক্ট, এক্সপেক্ট থেকে কি হবে? এক্সপেকটেশন, লাস্টে আইওএন থাকতে হবে। আমি পুরো বানান আর লিখছি না। অনেস্ট, অনেস্ট থেকে কি হবে? অনেস্টি। ফ্রেন্ড থেকে কি হবে? ফ্রেন্ডশিপ, অর্থাৎ এসএইচআইপি।
রিয়েল থেকে কি হবে? রিয়েলিটি, অর্থাৎ লাস্টে আইটিওয়াই অথবা টিওয়াই থাকবে। চাইল্ড থেকে কি হবে? চাইল্ডিশ নাকি চাইল্ড লাইক? কোনোটাই না, উত্তর হবে চাইল্ডহুড, কারণ চাইল্ড লাইক আর চাইল্ডিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আমাকে নাউন তৈরি করতে হবে। স্কলার থেকে কি হবে? এক্সাক্ট, এই শিপ ব্যবহার করতে হবে। সিন থেকে কি করতে হবে? সিনারি করতে হবে। পোয়েট থেকেও তাই, পোয়েট্রি করতে হবে। তাহলে এখানে যে সাফিক্স গুলো আমি দিলাম, মোটামুটি আইওএন অথবা ওএন, লাস্টে এমইএনটি, লাস্টে আরইডি, লাস্টে আইওএন, লাস্টে টিওয়াই অথবা শুধু ওয়াই, আইটিওয়াই, লাস্টে শিপ, লাস্টে হুড ইত্যাদি সাফিক্স যুক্ত থাকলে তোমরা একটা প্রাথমিক ধারণা করতে পারো এই শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এটাই আলটিমেট নিয়ম নয়। আলটিমেট নিয়ম হচ্ছে যে জিনিসটা বাস্তবে অস্তিত্বই রাখে না, শুধুমাত্র আমাদের ধারণা থেকে তার একটা নাম দিই, যে তোমায় আমি খুব ভালোবাসি। আসলে ভালোবাসা বলে এক্সাক্ট কিছু নেই, এটা একটা কেমিক্যাল লোচা, আসলে এর অস্তিত্বই নেই, কিন্তু আমাদের ধারণা। তাহলে এই যে ধারণা অর্থাৎ ফিলিংস, মূলত 3-4টে জিনিস থাকে। এক হচ্ছে ফিলিংস, 2 নম্বর হচ্ছে কোনো কোয়ালিটি এবং কোনো অ্যাকশন অথবা কোনো স্টেট, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ধরি। আরো সহজ ভাষায় বললে, বাস্তবে যার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, শুধুমাত্র আমাদের ধারণাগত যে নাম, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। চলে আসি, আচ্ছা এখানে যেমন লাভ শব্দটা আছে, লাস্টে টিইআর হবে, অর্থাৎ লাস্টে যদি ইআর দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই সাফিক্স গুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? সেটা আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল মানে কি কি করতে পারবে না? তার আগে এ এন ব্যবহার করতে পারবে না, তারপরে এজ ব্যবহার করতে পারবে না, এবং এদের পর সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এই 3টে নিয়ম আমরা মাথায় রাখবো। এরপরে 9 নম্বর কনসেপ্ট বলছে কি? আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন। এগুলো বইতে কিভাবে লেখা থাকে দেখো, বইতে বলা থাকে কি, যে এই শব্দগুলোর শেষে এস আছে, আর আমাদের ধারণা লাস্টে এস আছে মানেই প্লুরাল। আরে বাবা, শব্দের শেষে এস থাকলে সেটা প্লুরাল হয় না, এস যুক্ত করলে প্লুরাল হয়। মনে করো কোনো একজন ছেলে, তার নাম হচ্ছে লুইস, LOUIS, তাহলে তুমি লুইসের সাথে আর ব্যবহার করবে লাস্টে এস আছে বলে? এই এসটা তো তার নামেরই অংশ। কারণ নাম মনে করো শুভাশিস, লাস্টে স আছে বলে সেটা প্লুরাল? কখনোই না। তার মানে এস থাকা মানে প্লুরাল নয়, এস নাউনের সাথে যুক্ত করলে সেটা প্লুরাল হয়। এখানে যে শব্দগুলো আছে এরা এই ফর্মেই ব্যবহৃত হয়। এবং এইভাবে না ভেবে তোমরা ভাবো না এগুলো সবকটা হচ্ছে প্রপার নাউন, কারণ একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার নাম হচ্ছে ফিজিক্স, একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার নাম হচ্ছে ম্যাথামেটিক্স। একই কথা ইকোনমিক্স, পলিটিক্স এর জন্য প্রযোজ্য। একটা খেলার পার্টিকুলার নাম হচ্ছে বিলিয়ার্ডস, তারই একটা নাম হচ্ছে ডার্টস। একই রকম ভাবে ডমিনোজ হচ্ছে একটা খেলার নাম, দেখবে একটা পাতা পড়ছে, সেই পাতাটায় ধাক্কা লেগে আরেকটা পাতা, এইভাবে একটা হতে হতে একটা সুন্দর আলপনা তৈরি হলো। তো সেরকমই একটা রোগের নাম হচ্ছে মামস, একটা রোগের নাম হচ্ছে রেবিস। তো এই যে শব্দগুলো আছে এগুলো তাদের অরিজিনাল ফর্মে বিলং করছে, এগুলো তাদের অরিজিনাল ফর্ম। তো এগুলোর পর আমরা কখনোই প্লুরাল ভার্ব লিখবো না, এবং এদের থেকে এস বাদ দিয়ে সিঙ্গুলারও করব না। তোমার মনে হলো যে ম্যাথামেটিক্স এর এস কেটে দিই, সিঙ্গুলার হয়ে গেল একটা অঙ্ক, একেবারে না। তোমাকে ম্যাথামেটিক্সই লিখতে হবে, এবং ম্যাথামেটিক্স এর শেষে যতই এস থাকুক, যেহেতু ওটা নামের অংশ, তারপরে তোমাকে ইজ অথবা হ্যাজ লিখতে হবে। ইকোনমিক্স আর লিখতে পারবে না, কি লিখতে হবে? ইকোনমিক্স ইজি লিখতে হবে। একই রকম পলিটিক্স হ্যাভ না, পলিটিক্স হ্যাজ রুইন্ড আওয়ার কান্ট্রি, এইভাবে তোমাকে লিখতে হবে। যেমন দেখো, ক্রিকেট ইজ আ গেম, তুমি বলবে বিলিয়ার্ডস আর এ গেম। আরে ভাই, খেলাটার নাম ক্রিকেট, সেরকমই খেলাটার নামই হচ্ছে বিলিয়ার্ডস, বিলিয়ার্ড বলে কিছু হয় না। তাহলে অল দিজ আর প্রপার নাউনস এক্সেপ্ট নিউজ। নিউজ কি? নিউজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইনিংস শব্দটার ক্ষেত্রটা একটু আলাদা, ইনিংস সিঙ্গুলার প্লুরাল দু ক্ষেত্রেই ইনিংস হয়, ওয়ান হলেও ইনিংস হবে, টু হলেও ইনিংস হবে। টু ইনিংস আর ওয়ান ইনিংস ইজ, এই জিনিসটা এই লিস্টের মধ্যে ঢুকে গেছে ভুলবশত। তাহলে দেখো, এখান থেকে কিছু কোশ্চেন আমরা করে নিই যেগুলো পরীক্ষায় আসতে পারে। খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্স বলছে ডায়াবেটিস আর নট অ্যাজ সিরিয়াস অ্যাজ ক্যান্সার। তাহলে এস আছে আর আছে, ঠিক আছে না বাবা, এই যে ডায়াবেটিস রোগটার নামই হচ্ছে ডায়াবেটিস, প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? আনকাউন্টেবল, আনকাউন্টেবল এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, তাহলে ইজ হবে।
দিস নিউজ আর কমপ্লিটলি বেসলেস। তাহলে প্রথমত দিস ব্যবহার করব না, দিস করব, অথবা দা ব্যবহার করব। আর নিউজ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ইজ ব্যবহার করব। বলা হচ্ছে ফিজিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাহলে ফিজিক্স আর হবে লাস্টে এস আছে বলে? না, এটা একটা সাবজেক্টের নাম, তাই জন্য কি হবে? ইজ যেমনটা আছে ঠিকই আছে, নো এরর। এই কোশ্চেনটা কি হবে? নো এরর। 4 নম্বর কোশ্চেন কি বলছে? ইয়োর ম্যাথামেটিক্স ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। ম্যাথামেটিক্স সিঙ্গুলার মানে আনকাউন্টেবল আছে, তার সাথে আমরা ইজ ব্যবহার করি, একেবারে ঠিক আছে? না, একেবারে ঠিক নেই। এখান থেকে আমাকে একটা ছোট্ট নিয়ম জানতে হবে। সেটা কি? এই যে শব্দগুলো, পার্টিকুলারলি আমি যে শব্দগুলোকে মার্ক করছি সেগুলোই দেখো। যেমন হচ্ছে ফিজিক্স, যেমন হচ্ছে ইকোনমিক্স, যেমন হচ্ছে পলিটিক্স। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পর প্লুরাল ভার্ব বসতে পারে যদি তারা সেকেন্ড মিনিং এ ব্যবহৃত হয়। মাথায় রাখবে, এই যে তিনটে শব্দ বলছি বা এই জাতীয় শব্দ, এর আগে যদি মাই অথবা আওয়ার অথবা ইয়োর অথবা হিজ, অর্থাৎ যেগুলোকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো থাকে, তাহলে ফিজিক্স ফিজিক্সই থাকবে, ইকোনমিক্স ইকোনমিক্সই থাকবে, শুধু ইজের জায়গায় আর হয়ে যাবে। এখানে ভালো করে ভেবে দেখো, ইয়োর ম্যাথামেটিক্স বলতে কিন্তু তোমার গণিত শাস্ত্র বোঝায় না, কারণ গণিত শাস্ত্র কারুর বাবার সম্পত্তি নয়। এখানে ম্যাথামেটিক্স মানে স্কিলস, দ্য ক্যালকুলেটিং স্কিলস কে বোঝায়, এই কারণে এখানে আর ব্যবহৃত হয়েছে। এমনিতে তুমি বলো ইকোনমিক্স ইজ গুড বা ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু তুমি বলতে পারো দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ার ইকোনমিক্স মানে ইন্ডিয়ার যে অর্থ ব্যবস্থা সেইটার কথা বোঝায়। যেমন ধরো বললে ফিজিক্স ইজ ভেরি টাফ, এখানে ফিজিক্স হচ্ছে পার্টিকুলার সাবজেক্টটার কথা বলছো, পদার্থ বিজ্ঞান। কিন্তু তুমি যদি বলো দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং, তাহলে এই বিল্ডিং বা এই স্ট্রাকচারের পদার্থ বিজ্ঞানকে বোঝাচ্ছ না স্ট্রাকচারকে বোঝাচ্ছ, কাঠামোকে বোঝাচ্ছ? তো যখন কাঠামো অর্থে ব্যবহৃত হবে তখন কিন্তু দ্য ফিজিক্স অফ দিস বিল্ডিং ইজ না হয়ে আর হবে। তো এইটা গেল হচ্ছে আমার 9 নম্বর নিয়ম। চলে আসি আজকের ক্লাসের লাস্ট নিয়মে, সেটা হচ্ছে 10 নম্বর কনসেপ্ট নাউনের। আমি এরপরে আরো 2-3টে ক্লাস নাউনের ওপর নেব এবং অনেকক্ষণ হয়তো নাউন প্রোনাউন এই চ্যাপ্টার গুলোর ওপর মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা করে ক্লাস রেকর্ডিং তোমরা পাবে। তো দেখো, এই কোশ্চেনটা বহুবার এসএসসি তে এসছে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কারণ আছে। কারণটা কি? ইংরেজিতে সামন শুনতে 3 ধরনের শব্দ আছে। প্রথম হচ্ছে SUMMON। সামন মানে হচ্ছে ডেকে পাঠানো। জেনারেলি যখন কোনো অথরিটি ডেকে পাঠায়, মূলত কোর্টের জন্য ব্যবহৃত হয়, তো সেই সমন জারি করা বা ডেকে পাঠানোকে বলা হয় সামন। তো এই যে সামন শব্দটা, দিস ওয়ান ইজ ভার্ব। এর দুটো নাউন ফর্ম আছে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে আমরা ব্যবহার করি সামন্স, আর প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে আমরা ব্যবহার করি সামন্সেস। এইবার দেখো কনফিউশন কোথায় হয়। কনফিউশন হয় এই জায়গায়, লোকজন ভাবে সামন সিঙ্গুলার সামন্স প্লুরাল। ওরে ভাই, এই যে সামন শব্দটা পাচ্ছিস, দিস ওয়ান ইজ ভার্ব। তোর যদি লেখা থাকে এ, এ মানে কি? আর্টিকেল। আর্টিকেলের পর ভার্ব বসে নাকি নাউন বসে? নাউন বসে। কি ধরনের নাউন বসে? সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? সিঙ্গুলার নাউন বসে। তাহলে এ সামন হবে নাকি সামন্স হবে? উত্তর হচ্ছে আ সামন্স হবে। SUMMONS, এইটা হচ্ছে বিষয়। এবার এখানে যদি থাকে টু, টু এর পর আমরা কি লিখি? সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন নাকি নন ফাইনাইট ভার্ব? লিখি তো সেই নন ফাইনাইট ভার্ব, তখন উত্তর হবে টু সামন। যখন ভার্ব দরকার হবে তখন সামন লিখবি। যখন ওয়ান অথবা এ অথবা অনলি ইত্যাদি থাকবে, তারপর নাউন দরকার হবে, তখন লিখবে সামন্স। আর যখন 2, 3, 4 মেনি থাকবে তখন হচ্ছে সামন্সেস। চলো এই 3টে প্রশ্ন 1, 2, 3 এটা আমরা সলভ করে দেখে নিই বিষয়টা আসলে কি। বলছে আ সামন, খেয়াল করে দেখো এ আছে মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দরকার হবে, কারণ এ হচ্ছে আর্টিকেল, এরপর কি দরকার হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনটা? সামন না সামন্স?
উত্তর হচ্ছে সামান্স। তাহলে এখানে উত্তর হবে a summons is to be issued soon against him for the charge of murder. পরের কোশ্চেন, the court is going to summon him, কি হবে? সামান না সামান্স নাকি সামান্সেস? টু আছে, মানে এখানে V0 দরকার। তাহলে V0 কি? V0 হচ্ছে ভার্ব ফর্ম, তাহলে সামান, এটা নো এরর আছে। 3 নম্বর, 5 সামান্স, শুনতে হেভি লাগবে স্যার, 5 আছে সামান্সও আছে। 5 এর পর আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিই নাকি প্লুরাল কাউন্টেবল নাউন দিই? উত্তর হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে সামান্স হবে না সামান্সেস হবে? উত্তর হচ্ছে সামান্সেস। মাথায় রাখবে, এখানে যদি হ্যাজ লেখা থাকতো সেটাও কেটে আমাকে হ্যাজ করতে হতো। খেয়াল করে দেখবে, এর আগে আমি যে কোশ্চেন গুলো করেছি, হয়তো শুধু নাউনটা চেঞ্জ করেছি, হয়তো ভার্বটা চেঞ্জ করতে ভুলে গেছি। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, অ্যাকর্ডিংলি তোমাকে ভার্বও সিঙ্গুলার লিখতে হবে, and if the subject of the sentence is plural, তোমাকে ভার্বও প্লুরাল লিখতে হবে। আমি যেটা পড়ালাম তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। কোনো জায়গা আরো কি বিশদে ব্যাখ্যা করতে হবে, নাকি স্লো পড়াবো, নাকি আরো একটু শর্টে বলবো, আরো বেশি এক্সাম্পল দেব, কোনটা দরকার, নাকি আমি যেটা পড়াচ্ছি মোটামুটি স্যার হচ্ছে, একটু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমি সেই অনুযায়ী নিজেকে মোল্ড করে নেব, কারণ এটা ডিপেন্ড করে, এটা পুরো ব্যাচের উপর নির্ভর করে। আমার এরকমও হয়েছে কোনো ব্যাচ শেষ করতে 6 মাস লেগেছে, কোনোটা শেষ করতে 1.5 বছর লেগেছে। কারণ একটা ব্যাচে স্টুডেন্ট যেমন হবে আমাকে সেই বুঝে পড়াতে হবে। কিছু কিছু ব্যাচ খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, কিছু কিছু ব্যাচ স্যার বুঝতে একটু সময় লাগছে, আমি একেবারে বেসিক জানি না। তো তোমরা কি চাইছো, এটা ঠিক আছে কিনা এটাও আমাকে জানাবে।